দাবি দিয়েছে 8 দফা দাবির মানে ওই দাবির পরে আর নতুন করে আরো 8 দফা দিয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এই 8 দফা দাবি উনি ক্রমান্বয়ে যৌক্তিক দাবিগুলো তিনি মানে এবং তাইনের আব্বারে তাই সাংঘাতিক মানুষ তাই নিলাম আমার শ্বশুর। আমি গর্ববোধ করি আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন এক ছাত্রর ভাই রাস্তায় শুয়ে পড়ছে, পুলিশকে বলছে চালা গুলি চালা। এই ধ্বংসলীলা, এই আমাদের আন্দোলন, যে কোটা আন্দোলনকে নিয়ে কত মানুষের জীবন গেছে, এই প্রশ্নকে সূত্র দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তিনজন মন্ত্রীকে এই দায়িত্ব দিয়েছিলেন পর্যবেক্ষণের, এবং তারা এই কোটার যে বিধান দিয়েছিল এই বিধানগুলো পর্যবেক্ষণ করেছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী ও শিক্ষামন্ত্রী। তিনজন যে কি মীমাংসা করেছেন সেটাই দেখতে পাবেন। এদিকে ব্যারিস্টার সুমনের শ্বশুর মারা যাওয়ার পরে উনি সেই শ্বশুরের এলাকায় গিয়ে একটি জনসভা করেন। জনসভায় ব্যারিস্টার সুমন কেঁদে কেঁদে বলেন যে আমার শ্বশুর কি করেছে এলাকায় আমি জানি না, আপনারাই বলতে পারবেন। তবে আমার শ্বশুর অবর্তমানে যদি আপনাদের আমাকে প্রয়োজন মনে হয় অবশ্যই ডাকবেন, আমি আমার শ্বশুরের দায়িত্ব পালন করব। এদিকে বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাগুলো বলছে এই কোটা আন্দোলনে ধ্বংসলীলা নিয়ে, সেই যুক্তিগুলো মাননীয় প্রধানমন্ত্রী কি মানবেন তা বলে দিয়েছেন। তবে আমাদেরকে প্রথম চলে যেতে হবে কোটা আন্দোলনের সেই ভাইয়ের জন্য কান্না করা সেই ব্যক্তি, তারপরে শ্বশুর বাচ্চা গুলি করতে তাক করছে, গুলি তাক করছে, আমার বসে গেছে, এই গুলি করতে গুলি তাক করছে, গুলি তাক করছে, গুলি কর আমার মুখে, গুলি কর, এই গুলি কর, এই গুলি কর, 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 ভাই নেশে আস্তে আস্তে গুলি কর, গুলি কর, গুলি কর, গুলি কর। আমি আজকে যাবো না। আমার ভাই মরলো কেন? আমার ভাই মরলো কেন? আমার ভাই দেখছেন এই মুহূর্তে কিন্তু তাদের দ্বারা কন্ট্রোল নয়, এটাই প্রমাণ হয়েছে এই কয়েকদিন। মানে আপনারা এই ধ্বংসের লীলা খেলা দেখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের 3 মন্ত্রীকে দায়িত্ব দিয়েছিলেন এই ছাত্রদের নেতাদের সঙ্গে কথা বলার জন্য। মাননীয় আইনমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় তথ্যমন্ত্রী, এই 3 জন তারা আলোচনা করেছেন। তাদের কাছে 8 দফা দাবি দিয়েছিল। 8 দফা দাবির মানে ওই দাবির পরে আর নতুন করে আরও 8 দফা দিয়েছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এই 8 দফা দাবি উনি ক্রমান্বয়ে যৌক্তিক দাবিগুলো তিনি মানে করবেন, মেনে নেবেন, কিন্তু সেই সুযোগও তারা দেয়নি। আপনারা এটাও জানেন তার মধ্যে একজন তার বাবাকে ফোন করেছেন যে আমি আত্মগোপন করলাম, আমি ইসে থাকার জন্য, আপনারা আমায় কোথায় আছি জানাবেন না। তো এইরকম খবর যখন আমরা পাই সোশ্যাল মিডিয়াতে তারা এই ধরনের প্রচার করেছেন, এগুলো যখন আমরা পেয়েছি তখন তাকে সেফ কাস্টডিতে আমরা নিয়েছি। আমরা তাদের কাছে জিজ্ঞাসা করছি যে কারা তাকে আক্রমণ করতে চাচ্ছে, এগুলি জিজ্ঞাসাবাদ পরে আমরা সিদ্ধান্ত নেব তাকে মানে কিভাবে কি করা যাবে। মাননীয় প্রধানমন্ত্রী 2018-তে যে কোটা বন্ধ করে দিয়েছিলেন সেটার উপরে রুলিং জারি করে দিয়ে আবার পুনরায় কোটা চালু করেছিল হাইকোর্ট। এই প্রসঙ্গে যখন কোটা আন্দোলন শুরু হয় মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্টত বলেছিলেন যে কোটা আন্দোলন বন্ধ করেছে হাইকোর্ট এখন বিচার বিভাগ স্বাধীন, আপনারা ছাত্ররা যারা সংক্ষুব্ধ হয়েছেন বিচার বিভাগে এটা আপিল করেন। তারা আপিল না করে তারা নানান ধরনের আন্দোলন, নানান ধরনের কর্মসূচি দেওয়া শুরু করলেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের সরকার পক্ষ থেকে এটার আপিল করা হয়। সরকার পক্ষের আপিল আপনারা জানেন মহামান্য আদালত প্রধান বিচারপতি সহ একটা ফুল বেঞ্চ বসেছিলেন।
ফুল বেঞ্চে সব দিকে আলোচনা করে এই কোটা প্রথা একটা সংস্কার করেছিলেন। তারা ঘোষণা করেছিলেন যে মানে আগের যে কোটা প্রথা, সেই কোটা প্রথা থাকবে না, যেটা হাইকোর্টের রুলিং সেটাও বাদ। নতুনভাবে তারা বলেছিলেন মুক্তিযোদ্ধাদের জন্য 5%, 2%-এর মধ্যে 1% হলো নি গোষ্ঠীর জন্য, আর 1% হলো চাহিদা সম্পন্ন মানে আমাদের জনগোষ্ঠীর জন্য এবং থার্ড জেন্ডারের জন্য। আপনারা জানেন আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি আমাদের সন্তানেরা কিন্তু অলরেডি 30 বছর পার হয়ে গিয়েছে। 30 বছরের নিচে এখন আর কেউ নেই। কাজেই এই যে মুক্তিযোদ্ধার কোটাটা, এটাও আর মুক্তিযোদ্ধাদের কাছে থাকবে না, এটাও চলে গিয়েছে অলরেডি ইসের কাছে, আমাকে মেধার তালিকায় চলে গেছে। কাজেই মেধায় এখন 98% মেধায় চলে গিয়েছে। আমরা মনে করেছিলাম যে ছাত্ররা তাৎক্ষণিকভাবে যারা এই আন্দোলন করছে তাৎক্ষণিকভাবে এই ইসেকে স্বাগত করবেন, স্বাগত জানাবেন এবং বলবেন যে আমরা উইথড্র করলাম, আমরা আমাদের শিক্ষা ভবনে ফিরে যাচ্ছি। কিন্তু আমরা দেখলাম দুঃখের সঙ্গে তারা সেইটি কাজটি করেনি, কারণ তাদের দ্বারা কন্ট্রোল নয়। এটাই প্রমাণ হয়েছে এই কয়েকদিন, মানে আপনারা এই ধ্বংসের লীলা খেলা দেখে। তারা জামাত, বিএনপি এবং জঙ্গি। ইতিমধ্যে আপনারা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনেছেন এবং কোটা আন্দোলনে মারা যাওয়া সেই ছাত্রর ভাই যেভাবে রাস্তায় লুটে পড়েছিলেন তার কিছু দৃশ্য দেখেছেন। কিন্তু এই দৃশ্য দেখেই হয়তোবা বাংলার মানুষ অনেক কষ্ট পেয়েছে, দুঃখ পেয়েছে, যন্ত্রণা পেয়েছে। তবে কি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পান নাই? উনি অবশ্যই পেয়েছেন। এবং ছাত্রদের দাবি যেগুলো মেনে নেওয়ার মতো সেগুলাকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী, সেগুলা মেনে নেওয়া হবে। বৈষম্যিক যেগুলা মানে সিদ্ধান্ত অনুযায়ী তারা যে দাবি করেছেন সেগুলো মেনে নেওয়া হবে, আর যেগুলো অযৌক্তিক দাবি সেগুলোকে মেনে নেওয়া সম্ভব নয়। তবে এখানে স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্যগুলো দিয়েছেন সেই বক্তব্যগুলো মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সে প্রচার করেছেন। তবে এখানে যে মূল রহস্য, যে উদ্ঘাটন, যে কথাগুলা অবশ্যই সরকার এগুলা খতিয়ে দেখছে। আসলে এই কোটা আন্দোলনের পিছনে কারা কিভাবে এই দেশটাকে ধ্বংসলীলায় ফেলে দিয়েছে। আমরা এখন ব্যারিস্টার সুমনের কাছে চলে যাব, তার শ্বশুরের যে ঋষির মানুষ পরিচয় দিয়া ভালো অনুবাদ করে এই চেষ্টাটা আমি করবো। আমি আজকে আমার শ্বশুরের এই শোক সভার দ্বারা হইতেছি, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো জামাই অন্তত আপনারা পরিচয় দিলে আপনার যেন মুখ লজ্জা না হয়। আমি জিজ্ঞাসার চেষ্টা করছি, বলছেন যে বাবা এটা নির্বাচন কিতা করবাই, কিন্তু এই একটা লোক জীবনে কোনোদিন আমি তাই যত এই এলাকার মধ্যে যত লোকের বিপক্ষে নির্বাচন করছেন আমার মনে হয় না কোনোদিন কইছেন যে লোক খারাপ বা তার কোনো বদনাম আছে। আমি গর্ববোধ করি আমার শ্বশুর হিসাবে না, একজন মানুষ হিসাবে, যে আমি উনার মতো একজন ভালো মানুষের মেয়ে বিয়ে করছিলাম এবং সারা জীবন আমি গর্ববোধ করি। আমার বাড়িতে আমি এই দিন জানাজার মধ্যে হইয়া গেছি। আমি যখন ব্যারিস্টার হইয়া আইছি চাউল নাই, এমন না যে কিনতাম পারি না, কিন্তু গড়ের নমুনা দেখলো তো ওর এটার ভাই যে কিছু টান আছে, 2 বস্তা করে চাউল নিয়ে যাইতা। বল মাছ তাই না আমার যত টাকা খাওয়াইছুন, আমি আমার জীবনে আমার বাপে খাওয়াইতে আসছি না, কারণ আমরা তো উজানের মানুষ, অত বল তো আমরা ভাইও না। খাইলে বল বোন তো আমারে খাওয়াইছুন, খাওয়াই আমারে। আজকে আমি গাড়ি কিনতাম, ওই যে আমার ফিজিটা পুলিশ থাকে, পুলিশ পাইছে রিক্সা দিয়ে যায়, মানুষে কয় যে পুলিশে মানে আমার দৌড়া লই যায়। তাই কইলাম ও বেটা এটা তো বদনাম, মানুষে কিতা মনে করবে, একটা গাড়ি কিনে লাও। তাই আমি কইলাম বাবা আমি তো নয় আইসি ব্যারিস্টার হিসাবে, আমার 100 টাকা দিনে রুজি, ওই আমার 10 লাখ টাকা দিছ, আর আমার বই নিতে লন্ডন থেকে 3 লাখ টাকা দিছ, 13 লাখ টাকা দিয়ে আমি একটা গাড়ি কিনছিলাম খালা। আর আজকে এই সময় আমি মাত্র 7 বছরের ব্যবধানে আমার এই গাড়ির দাম এখন 6 কোটি টাকা। তাই না আমার দৈরে আমার প্রতিষ্ঠিত করছে। বলছিলাম যে গাছ এমন লাগাইমু সব পাইকে আমি নেমে গিয়া সোনাঘাট মাধবপুর, আমার ওরের বাড়ির উপর থেকে নেমে গিয়া ফাইকা তো নিলাম ফার্সিও না, বরং আমার ওর লাগে শুন গিয়া মনে আছে নি চেয়ারম্যানের নির্বাচনে কইছিলাম যে আমার ওর তো খারাপ করছেন ঠিক হই, কিন্তু আমার ওর তো যে প্রেশার, এই প্রেশার লইলে তাই ঠিকবা কিনা, কারণ আমি তো জানি 3 মাস পরে তো আপনারা এখন নয়া চেয়ারম্যান ভাইবা, তা আমি 3 মাস পরে ওর ভাইতাম খুব।
আমার শুধু শ্বশুরবাড়ির সম্পর্ক আমি মনে করি না। আমি যখন লন্ডন থেকে আসি ব্যারিস্টার হয়ে, তিনটা আলাপ, বিয়ার আলাপ আমারে ফেরত দিল। এরা কেন লাগিয়ে ফেরত দিল যে ব্যারিস্টার ঠিকই কিন্তু রাজনীতি করে, বিয়া দিল না। এই সময় আমার বাবা মারা গেছেন, আমি একটা অসহায়ের মতো। ঠিক এই সময় আমার যে বিয়ার আলাপটা আইলো, আমারে কুলে তুল্লা নিলা আমাদের আবু জাহির সাহেব। আমি তখনও আমার শ্বশুরে চিনি না, তবে তাইনের নাম শুনছি আমি খালি, আব্দুর রহিম। সোনারঘাটের এক লোক মাইর খাইছে, এখন বিচারের লেগে অভিগঞ্জ আমার আরেকজনে কইল যে বিচারে 40,000 টাকা সাব্যস্ত হয়েছে, এই টাকাটা দিতাছে না, তা আপনি একটা লোক রেনে কইতে আর বা কইলে মনে হয় টাকাটা পাইব। আমি কইলাম খারে কইতাম, হয় রিসির একটা লোক আছে আব্দুর রহিম, যদি আপনি তারে কোন টাকাটা দেয় না খেলে তাইলে মনে হয় টাকাটা ফাই দিতে পারেন। ওই লোকে আমি আব্দুর রহিম ওনার সাথে আলাপ করলাম, ফোনে দেখা হয়েছে না, টাইম ফর একটা ব্যবস্থা করে আমার সোনারঘাটের লোকরে দিলা। এরপরে তো রিসির মানুষ আমারে আপনারা জামাই হিসাবে নিলা। আমার কাছে মনে হয়েছে যে এখন বাকি জীবন আমার ফুলাপুরি কেন আইব তার নানার খবর জিয়ারত করত, আমার বউ আইব তার বাবের খবর জিয়ারত করত। রিসির মানুষের সাথে, মাটির সাথে আমার যে সম্পর্ক তৈরি হয়েছে, এটা আমার নসিব। আমার এই নির্বাচনে সোনারঘাট মাধবপুর থেকে আমি এমপি হয়েছি। বাংলাদেশের মধ্যে মনে হয় সবচেয়ে বেশি ভোট পাইছি আমি। আমার এত তুফান গেছে আমার উপরে দেয়া, কিন্তু একটা সময় আমার খালি মনে হয়েছে যে যতই তুফান হোক আমার পিছিয়ে আব্দুর রহিম আমার শ্বশুর আছে। রাজনৈতিক কারণে হয়তো আমার চাচা শ্বশুর আমার পিছিয়ে থাকতে পারছেন না, কিন্তু আমার শ্বশুর মনে হয়েছে যে তাই না, আমি একটা লোক, তাইনের কাছ থেকে আমার সাহায্য নেওয়া লাগছে না, কিন্তু মনে হয়েছে একটা লোক আছে, এই লোকটা যদি ফিজিদা থাকে তাইলে আর উপরে আল্লাহর যদি রহমত থাকে আমার কেউ আটকাইতে পারতো না। তাই না নাম আমার শ্বশুর। আমার কাছে মনে হয় যে আপনারা জানেন কিনা, গত মাসে আমার লাইফের জীবনের উপরে একটা থ্রেট আইল। ওসি, আমার এলাকার ওসি আইয়া কইল যে আপনার উপরে একটা থ্রেট আছে। যাই হোক, থ্রেট যার মাধ্যমে তারে ধরা হইল। তা আমার কাছে যে কারণে যেভাবে থ্রেট দেওয়া হয়েছে, ফোরে যাওয়া হয়েছে, আমার কাছে মনে হয়েছে সত্যিকার অর্থেই আমার জীবনের উপরে একটা হুমকি আছে। কিন্তু আমার মনে হয়েছে আমার শ্বশুরের যাওয়াটা মনে হয়েছে যে আমি থ্রেটটা জয় করে যে বাঁচছি, আমার কাছে মনে হয়েছে আমার শ্বশুর আমারে তাইনের হায়াতটা দিয়া তাইন গেছেন। আমি যখন মারা গেছেন, আমি যখন আমেরিকাত ফোন দিছি সাম্মিরে, মানে আমার ওয়াইফ রে, আব্দুর রহিমের মেয়ে, আপনারা গ্রামের সন্তান, যখন আমি আমার আম্মারে কইছি, আম্মা গো সাম্মিরে কইন না, সাম্মিরে কইন যে তার বাবা হার্ট অ্যাটাক করছেন। এই সময় আমি খবর পাইলিছি তাই মারা গেছে। সাম্মির দূর থেকে দৌড়ে আইছে, কি তৈছে গো আম্মা, আমার মারে কইতেছে। কারণ সাম্মির মাথার মধ্যেই নাই সাম্মির বাপ মরতে পারে, সাম্মির মাথার মধ্যে সাম্মির জামাই মরার কথা। কারণ এরা প্রতিদিন সকাল থেকে উঠতে আমারে কয়, কেড়ে গিয়া মানুষের পিছে লাগো, যে সাইডে রাজনীতি দুর্নীতি করে না তোমার খিতা। আমার শ্বশুর কতবার যে আমারে কইছেন, খেরে রে বাবা তুমি গিয়া এই বড় বড় লোকের পিছিয়ে। তা আমি কইতাম, বাবা কিতা করতাম, কই টেকায় টানে না, এভাবে যদি দুর্নীতি হয় আমি পারি না, আমি কিতা করতাম। আমার ব্লাডের মধ্যে সমস্যা, আমার রক্তের মধ্যে, আমার ব্রেইনও তো আপনার কথা আমি উনি, আমার চাচা শ্বশুর আমার আটকান, কোন বাধ্য হইতে পারতাই না তুমি। তা দর্শক, ইতিমধ্যে আপনারা ব্যারিস্টার সুমনের বক্তব্য শুনেছেন এবং ব্যারিস্টার সুমন অবশেষে কেঁদে দিয়েছেন। কিন্তু কেন এই কান্না, কেন এই জনগণের সামনে উনি উত্তেজিত হতে চলেছেন? উনি বারবার ব্যারিস্টার সুমনের শ্বশুরের এলাকার যে মানুষ, তাদের কাছে একটা জিনিস বোঝাতে চেয়েছেন যে আমার শ্বশুর মরে গেছে, এতে আপনাদের মানে দুঃখ, বেদনা, কষ্ট সবার মনে হয়তো লেগেছে, তবে আমার শ্বশুর
কখনো খারাপ কোনো কাজ করেছি কি না আমি বলতে পারবো না, তবে আপনারাই বলতে পারবেন। যদি আমার শ্বশুর ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই আমার শ্বশুরের জায়গায় যদি আপনাদেরকে প্রয়োজন মনে হয় অবশ্যই আমাকে ডাকবেন, আমি সবসময় আপনাদের পাশে আছি। দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন।